তোমাদের সকলকে শুভেচ্ছা রইল আমাদের অনলাইন জুম ক্লাসে। আমরা আজকে আলোচনা করব তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের 10ম অধ্যায়। সকলেই তোমাদের বইটা নিয়ে সামনে রাখো। 10ম অধ্যায় চ্যাপ্টার 10। 10ম অধ্যায়টা তোমরা অন করে সামনে রাখো। আমাদের অধ্যায়টার নাম আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার অফ ইন্ডাকশন এন্ড ডাইইলেকট্রিক হিটিং। আমরা এই অধ্যায় থেকে ইন্ডাকশন এবং ডাইইলেকট্রিক হিটিং সম্পর্কে জানতে পারবো। যে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, ইন্ডাকশন এবং ডাইইলেকট্রিক হিটিং কি, আমরা এর প্রিন্সিপাল অফ ইন্ডাকশন এন্ড ডাইইলেকট্রিক হিটিং, লিস্ট অফ ইফেক্ট অফ ফ্রিকোয়েন্সি অন ইন্ডাকশন এন্ড ডাইইলেকট্রিক হিটিং এর যে ইফেক্টগুলো এগুলো নিয়ে আলোচনা করতে পারবো, সোর্স ভোল্টেজ হিটিং নিয়ে আলোচনা করতে পারবো। আচ্ছা, আমরা প্রথম একটা আলোচনা করি ইন্ডাকশন হিটিং। তো মেনশন করো যে ইন্ডাকশন হিটিংটা কি হতে পারে। আসলে ইন্ডাকশন হিটিংটা বর্তমানে ইন্ডাস্ট্রিতে সবথেকে বেশি ব্যবহার হচ্ছে, যে উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে একটা তাপ উৎপন্ন করার প্রক্রিয়া, যেখানে একটা ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা তাপ উৎপন্ন করার প্রক্রিয়াটাই মূলত হলো ইন্ডাকশন হিটিং। বর্তমানে ছোট বড় বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে ইন্ডাকশন হিটিংটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, যে এসি ভোল্টেজটাকে কাজে লাগায় একটা হাই ফ্রিকোয়েন্সিকে একটা উচ্চ শক্তি তাপে রূপান্তরিত করে সেই তাপটাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করা হচ্ছে, যার জন্য ইন্ডাকশন হিটিং এর ব্যবহারটা এখন দিনে দিনে অনেক গুণ বেড়ে গেছে। আমরা দেখবো যে আসলে মূলত ইন্ডাকশন হিটিংটা কি। তোমরা যেহেতু ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তোমরা জানো ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, একটা এডি কারেন্ট লস, একটা হিস্টেরেসিস লস। এই এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লসটাকে কাজে লাগাই মূলত একটা তাপ উৎপন্ন করা হয়, আর এই তাপটাকে বলা হয় হলো ইন্ডাকশন হিটিং। দেখো এখানে বলছে যে ইন্ডাকশন হিটিং হলো বৈদ্যুতিক চুম্বকীয় আয়নন দ্বারা বৈদ্যুতিকভাবে প্রজ্বলিত বস্তুটিকে উত্তাপের একটা প্রক্রিয়া। এখানে ইন্ডাকশন হিটিংটা কিভাবে করা হয়, ইন্ডাকশন হিটিংটা মূলত হলো কাজ করে যে একটা ধাতব পদার্থ বা একটা ধাতব বস্তুকে, সাইডে চিত্রতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ধাতব পদার্থকে দুই দিকে একটা তামার তৈরি তার পেছানোর ফলে ওটাকে বলা হয় ইন্ডাক্টর, এবং এই দুই প্রান্তে যদি আমরা উচ্চমানের এসি ভোল্টেজ যদি প্রয়োগ করি, তাহলে এই হাই ফ্রিকোয়েন্সির কারণে যেহেতু অল্টারনেটিং কারেন্ট, তাহলে একবার সর্বোচ্চ পজিটিভ এবং একবার সর্বোচ্চ নেগেটিভের কারণে এখানে দুই ধরনের লস হয়, একটা এডি কারেন্ট এবং হিস্টেরেসিস লস হয়। এই লসটা পর্যায়ক্রমিকভাবে এই লসের ফলে ওখানে একটা তাপ উৎপন্ন হয়। এই তাপটা এই যে প্রক্রিয়াটা, এটাকে মূলত বলা হয় ইন্ডাকশন হিটিং। ইন্ডাকশন হিটিং মূলত আর কিছু না, একটা অল্টারনেটিং কারেন্টকে যে লসটা থাকে এডি এবং হিস্টেরেসিস লস, এই লসটাকে যে প্রক্রিয়ার মাধ্যমে তাপে উৎপন্ন করা সেটাকেই বলা হয় হলো ইন্ডাকশন হিটিং। আমরা দেখবো যে ইন্ডাকশন হিটিংটা আসলে কিভাবে কাজ করে। দেখো একটা ফিগার আমরা দিয়েছি, এই ফিগার থেকে দেখো দুটো সার্কিট তোমাদের বেসিক ইন্ডাকশন হিটিং সেটআপ, আর একটা হলো মূল যে প্রক্রিয়াটা। এখানে কি করা হয়, প্রথমে একটা ধাতব বস্তুকে একটা তামার তৈরি তার দ্বারা হলো পেঁচানো হয়।
যখন তামার তৈরি তার দ্বারা পেঁচানো হয় হয়ে ওই দুই প্রান্তে যদি ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয় অল্টারনেটিং কারেন্ট, তাহলে এতে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুসারে ওখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চুম্বকের ফলে ওখানে একটা আবেশ তৈরি হয়, যার ফলে ওখানে এক ধরনের লস হয়, যে লসটাকে আমরা এডি এবং হিস্টেরেসিস লস বলি। এর ফলে ওখানে একটা তাপ উৎপন্ন হয়, যেটাকে বলা হয় ইন্ডাকশন হিটিং। এখন যে বস্তুটাকে আমরা কাজে লাগাবো বা যেখানে যাকে তাপ প্রয়োগ করবো, সেই বস্তুটাকে যদি এই ধাতব পদার্থের ভিতরে হলে ঢুকানো হয়, তাহলে ওই ধাতব পদার্থ থেকে উৎপন্ন তাপ দ্বারা হলো বস্তুটা তাপটা হলো গ্রহণ করে। ঠিক এই প্রক্রিয়া, অর্থাৎ ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেভাবে কাজ করে, ঠিক ওইভাবে হলো ইন্ডাকশন হিটিংটাও কাজ করে। আমি আরেকবার রিপ্লে করতেছি, তোমরা ভালোভাবে হলো বোঝো। তো প্রথমে উপরে চিত্রে একটা ম্যাগনেটিক পদার্থ, একটা ধাতব পদার্থের মধ্যে তামার তৈরি কয়েল পেঁচানো হয়, যেটাকে বলে ইন্ডাক্টর। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা তামার তৈরি কয়েল হলে পেঁচানো আছে। পেঁচানোর পরে এই কয়েলের দুই প্রান্ত যদি এসি সাপ্লাই দেওয়া হয় এবং এর মধ্যে যদি হাই ফ্রিকোয়েন্সি যদি সাপ্লাই দেওয়া হয়, তাহলে এই তামার তৈরি পেঁচানোর কারণে, এসি সাপ্লাইয়ের কারণে এই ধাতব পদার্থে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য একটা চুম্বক বল রেখা তৈরি হয়। দেখো একটা চুম্বক বল রেখা তৈরি হয়, যেগুলো নর্থ থেকে সাউথে হলো গমন করে, ফলে টোটালটার মধ্যে একটা আবেশ উৎপন্ন হয়। এই চুম্বক বল রেখাগুলো একবার ডানে এবং একবার বামে দিকে মুভ করে, এর ফলে এতে এক ধরনের লস হয়, যেটাকে বলা হয় এডি কারেন্ট লস এবং হিস্টেরেসিস লস। এই লসের ফলে এখানে একটা তাপ উৎপন্ন হয়, এই তাপটা বাইরে একটা শক্তি আকারে প্রকাশ পায়। এইভাবে ইন্ডাকশন হিটিংটা কাজ করে। আমি এখানে করে দিয়েছি, তোমাদের এই অ্যান্সারটা এখানে লিখে দিয়েছি, প্লাস হলো তোমাদের বইয়ে আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। ইন্ডাকশন হিটিং এর সুবিধা কি কি সুবিধা আছে, ইন্ডাকশন হিটিং এর অ্যাডভান্টেজ গুলো আছে ইন্ডাকশন হিটিং এ। বৈদ্যুতিক হিটিংটা নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা সুবিধা। এটা পরিবেশ বান্ধব, পরিবেশের কোনো ক্ষতি করে না। উত্তাপটি সাশ্রয়ী এবং খুব দক্ষ। কোনো দাহ্য পদার্থ নাই, যার জন্য ধোঁয়া নাই, যার জন্য পরিবেশ এটা খুব নিরাপদ। ইন্ডাকশন হিটিং এর ব্যবহার, ইন্ডাকশন হিটিংটা মূলত কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। স্টিলের অংশগুলি শক্ত করে তোলা বা ধাতব উপাদানগুলিকে যোগদানের উপায় হিসাবে ইন্ডাকশন সোল্ডারিং এর কাজে ব্যবহার করা হয়। আরো নানাবিধ ব্যবহার তোমাদের এখানে দেয়া আছে এবং বইয়ে দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিবা। আচ্ছা, এখন আমরা দেখবো হলো ডাইইলেকট্রিক হিটিং। আচ্ছা, ডাই ইলেকট্রিক হিটিংটা কি এটা আমরা একটু জানবো, যে ডাই ইলেকট্রিক হিটিংটা কি। ইন্ডাকশন হিটিং এ ইলেকট্রোম্যাগনেটিক টাকে কাজে লাগানো হয়, আর ডাইইলেকট্রিক হিটিং এ ইলেকট্রোস্ট্যাটিক টাকে হলো কাজে লাগানো। এই হলো প্রক্রিয়া। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে যদি কোনো ডাইইলেকট্রিক পদার্থটাকে যদি রাখা হয়, ডাইইলেকট্রিক পদার্থগুলো কি অ্যাসবেস্টস, কোয়ার্টার্স, টার্মালিন, এগুলো হলো ডাইইলেকট্রিক পদার্থ। তো কোনো ডাইইলেকট্রিক পদার্থের মধ্যে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয়, ফলে এখানে একটা ডাইইলেকট্রিক লস হয়। এই লসের ফলে এক ধরনের তাপ উৎপন্ন হয়, এই তাপটাকেই বলা হয় ডাইইলেকট্রিক হিটিং। আমি আবার বলছি, তোমরা একটু ভালো করে শোনো। যে কোনো ডাইইলেকট্রিক পদার্থকে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তখন এর মধ্যে ডাইইলেকট্রিক লস হয়, আর এই লসের জন্য এখানে প্রচুর তাপের উদ্ভব ঘটে। এই তাপটাকেই বলা হয় মূলত ডাইইলেকট্রিক হলো হিটিং। যদিও এই তাপটা ক্ষতিকর, ডাইইলেকট্রিক হিটিং হিসেবে সাধারণত ক্যাপাসিটিভ উপাদানটা বেশি ব্যবহার করা হয়। দেখো এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতেছি যে ডাইইলেকট্রিক হিটিংটা কিভাবে হলো কাজ করে। যে একটা সিলিকা, অ্যাসবেস্টস, গ্রাফিট, এগুলো হলো সব
ডাইইলেকট্রিক হিটিং এর মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক্স যদি আমরা এই ফিল্ডের মধ্যে যদি প্রদান করি তাহলে এখানে এক ধরনের তাপের উদ্ভব ঘটবে, আর যে তাপটা উৎপন্ন হবে এটাকে বলা হলো ডাইইলেকট্রিক। ডাইইলেকট্রিক হিটিংটা কিভাবে কাজ করে? দেখো চিত্র থেকে আমরা ডাইইলেকট্রিক হিটিং এর, যেহেতু তোমাদের বলেছে যে ডাইইলেকট্রিক হিটিংটা মূলত হলো ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটর কে ব্যবহার করে করা হয়, যে তোমরা জেনে দেখবে সেটা হলো তোমাদের এসি ফান্ডামেন্টাল, সম্ভবত এসি মেশিন অথবা ফান্ডামেন্টাল, ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টালে আছে এসি সিরিজ এবং এসি প্যারালাল। তোমরা প্রথম কি দ্বিতীয় পর্বে পড়েছিলে। এসি সিরিজ এবং প্যারালালে যে আমরা বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে দেখেছি যে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে। তো বাস্তব ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রকৃতপক্ষে একটা কারেন্ট ভোল্টেজের থেকে কখনোই 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো অবস্থান করে না, কিছু কম বেশি থাকে, কারণ কোনো ক্যাপাসিটরই খাঁটি হয় না। ক্যাপাসিটর গুলোর মধ্যে কিছুটা ভেজাল মেশানো থাকে, ভেজাল মেশানোর কারণে কারেন্টটা 90 ডিগ্রিতে লিড করে না, যার জন্য এর মধ্য দিয়ে সামান্য পরিমাণ লিকেজ হয়। এই লিকেজের ফলে এক ধরনের ডাইইলেকট্রিক ক্ষয় হয়, আর এই ডাইইলেকট্রিক যে ক্ষয়টা হয় এই ক্ষয়টাই হলো তাপ আকারে হলো প্রকাশ পায়। আমি আরেকবার বলি, দেখো যে আমরা ডাইইলেকট্রিক যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়, এই ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস গুলো মূলত হলো ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরের তৈরি, ক্যাপাসিট্যান্স পদার্থ যে ক্যাপাসিটরটা আছে সেটাকে ব্যবহার করা হয়। তো এসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগিং এ থাকে, একটু ভালো করে শুনবা। আর বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে। তো যেহেতু ডাইইলেকট্রিক হিটিংটা ক্যাপাসিট্যান্সের তৈরি, এখানে কারেন্ট ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে। প্রকৃতপক্ষে কোনো ক্যাপাসিটরই বিশুদ্ধ হয় না, কারণ ক্যাপাসিটরগুলোর সঙ্গে সামান্য কিছু অপদ্রব্য মেশানো থাকে, যার ফলে ঠিক 90 ডিগ্রি লিডিং এ থাকে না, কিছু কম বেশি থাকার কারণে এর মধ্যে কিছু লস হয়। এই লসের কারণে এক ধরনের তাপ উৎপন্ন হয়, এই তাপটাকে মূলত আমরা ডাইইলেকট্রিক হিটিং বলে। এখানে দেয়া আছে, বইও দেয়া আছে, তোমরা এখান থেকে বাকিটুকু দেখে নিবা। আচ্ছা, কি কি সুবিধা? খুব ভালো মানের হিটিং পাওয়া যায়, এর কস্ট কম, স্বল্প সময়ের মধ্যে উত্তপ্ত হয়, সহজে তাপ নিয়ন্ত্রণ করা যায়, কন্ট্রোলের সুবিধাটাও অনেক বেশি। ডাইইলেকট্রিক হিটিং এর কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো তোমরা এখান থেকে দেখে নিবা বা বই থেকে দেখে নিবা। অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? ফর ফুড প্রসেসিং, রান্নার কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর উড প্রসেসিং, কাঠের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ড্রাইং প্রসেসিং হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। বিভিন্ন পারপাসে এর ব্যবহার আছে, ব্যবহারগুলো তোমরা দেখে নিবা। ইলেকট্রনিক্স সুইং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়ে সরাসরি লাইভে চলে যাচ্ছি। এখন যতটুকু আমি আলোচনা করলাম এর পারপাসে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিব। তোমরা আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো। প্রশ্ন আছে স্যার। প্রশ্ন হচ্ছে যে ডাইইলেকট্রিক যে হিটিংটা, তো এই ডাইইলেকট্রিক জিনিসটা তো আমরা দেখি ক্যাপাসিটরের মধ্যে যে অপরিবাহী যে ইলেকট্রিকটা থাকে ওইটাই তো নাকি? এটা কিভাবে কি ব্যবহার হয় এটা আসলে বুঝতে পারি। অ্যাসবেস্টস কোয়ার্টার্স টার্মালিন, কারণ দুটো প্রান্ত থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, ও মাঝখানে
অপরিবাহী হিসেবে এটা কাজ করে। হ্যাঁ হ্যাঁ এরপর আগে থেকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যদি দেওয়া হয় ওর মধ্যে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে ওই যে বলছি যে ক্যাপাসিট্যান্সটা মূলত ভোল্টেজের থেকে 90 ডিগ্রি কারেন্টটা লিডিং করে, কিন্তু আসলে প্রতিটা ক্যাপাসিটর কিছু না কিছু অপদ্রব্য মেশানো থাকে, যার ফলে অতি কিছু পরিমাণ লস হয়। যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেওয়া হয়, বাড়িতে সাপ্লাই দেওয়া হয়, তখনই ওর মাধ্যমে এক ধরনের লিকেজ কারেন্ট তৈরি হয়, বা ওই যে 90 ডিগ্রি লিডিং না করার কারণে ওখানে এক ধরনের লিকেজ কারেন্টের জন্য একটা তাপ উৎপন্ন হয়। এই তাপটাকেই মূলত বলা হয় হলো ডাইইলেকট্রিক হিটিং। একটা প্লেট থাকে, প্লেট, আমরা যখন বাস্তবে যেমন যে ইন্ডাকশন কুকার গুলো আমরা দেখছি না, ইন্ডাকশন কুকার, হ্যাঁ 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 এই তারপরে ইন্ডাকশন আমরা দেখছি ক্যাপাসিটরও তো হিট হয়, তো সেইটাও কি এর সিমিলার? হ্যাঁ, ডাইইলেকট্রিক হিটিং ক্যাপাসিটর যেমন হিট হয় ফ্যান চলার না না, কারণে। ক্যাপাসিটর হিট হয়, ডাইইলেকট্রিক হিটিং না। ক্যাপাসিটর তো ধরো হলো ওর যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের থেকে যদি বেশি ভোল্টেজ প্রয়োগ করা হয় এই কারণে। ক্যাপাসিট্যান্স যে পদার্থগুলো, ডাইইলেকট্রিক পদার্থগুলো, অ্যাসবেস্টস পদার্থ, এগুলো তোমাদের আমি সামনাসামনি দেখাতে পারলে ভালো হতো। এগুলো এক ধরনের বিশেষ পদার্থ, ম্যাটেরিয়ালস। তোমরা এখানে আলোচনার পরে বইটা যার কাছে যে বই থাকুক, হক টেকনিক্যাল যাই থাকুক, সেখান থেকে ভালো করে পড়বা। পড়ার পর কিছু প্রশ্ন থেকেই যাবে। আমরা যখন নেক্সট ক্লাস করব, সেখানে আমরা রিভিউ ক্লাসে গিয়ে, যখন রিভিউ ক্লাসে যাব, তখন পাঁচটা যে আলোচনাগুলো যে যে যতটুকু বোঝো নাই ততটুকু সেখান থেকে ক্লিয়ার হবে। এখান থেকে হয়তো কিছুটা ক্লিয়ার হয়েছে, কিছু প্রশ্ন রয়ে গেছে, বাসায় গিয়ে পড়ো। পড়ার পর তখন বাকিটা ক্লিয়ার হবে আশা করি। স্যার একটা আউটসাইড কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার বলতেছি স্যার, আমাদের কি সিলেবাস কমানো নিয়ে স্যার কোনো নিউজ আছে? এখনো পর্যন্ত আমরা এই ধরনের কোনো নির্দেশনা পাই নাই, আর আমি তোমাদের সকলের মনে হয় রোল নাম্বার গুলো উঠাতে পারি নাই। তোমার নামের সাথে যখন জয়েন করবা, নামের সাথে ব্র্যাকেটে রোল নাম্বার গুলো দিবা, এই যে অনেকে দিয়েছো, এজন্য আমার জন্য সুবিধা হয়, আমি রোল নাম্বার গুলো তুলে রাখতেছি, এর মাধ্যমে টিসি মার্ক পাঠাবো। তোমার যারা রোল নাম্বার গুলো আমাকে দেওয়া নেই, রোল নাম্বার গুলো দাও। শিমুল, তোমার রোল নাম্বার বলো। স্যার 12 73 98। 12 73 98। আর যারা যারা তোমরা আমাকে রোল নাম্বার বলোনি, তারা রোল নাম্বার বলো। স্যার 12 73 79। স্যার 12 73 73। রিয়ালাইজ বল, এইভাবে বলিস না। 12 73 79 কেন? 79 তো কোনো 79 তো ফার্স্ট শিফটে। জি না স্যার, সেকেন্ড শিফটে। 12 73 কত? 79। বারো 73। জি স্যার। ভালো করে বলো। স্যার 12 73 73। হাসান কি ফার্স্ট শিফটে চলে গেছো নাকি? 79। হ্যাঁ, 79 পেয়েছি। 12 73 73 স্যার। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ। আর কে আছো? স্যার 12 73 48 একজন দেখতেছি। 12 73 48। এরপর আর কে আছো? 12 স্যার 92 11 45। কত? 92 11 45। স্যার 83 87 কি শো করতেছে স্যার? হ্যাঁ, করতেছি। এই 93 তুমি আরেকবার বলো তো রোল নাম্বারটা। স্যার 92 11 45। একজন বলো। স্যার 92 11 45। আমি দুইজন বলার কারণে তোমরা একটা কাজ করো, তোমাদের যে ইউজার যে নেমটা, এই নেমের মধ্যে ব্র্যাকেটে রোল নাম্বারগুলো দিয়ে দাও। আর যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি স্ক্রিন শেয়ার দিলে কি ওখানে ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছিলে?
স্ক্রিন শেয়ারে কি প্রেজেন্টেশনটা ভালোভাবে মানে দেখতে পেয়েছো তোমরা? স্যার পাচ্ছিলাম জি স্যার। কিন্তু একটু স্লো আমার আসছিল। কথাগুলো শুনতে পেয়েছো? হ্যাঁ, জি কথা স্যার। ক্লিয়ার শোনা যাচ্ছিল। আচ্ছা শোনো, যে এক দুটো ক্লাসে হয়তো একটু প্রবলেম হতে পারে, সবাই অ্যাটেন্ড করে নতুন দুই একটা ক্লাস নেওয়ার পরে দেখবা ঠিক ক্লাসে যেরকম এরকমই হয়। আমি আরো একটু ভালোভাবে প্রেজেন্টেশন গুলো দেওয়ার চেষ্টা করবো যেন তোমরা সহজে বোঝো। এরপর তোমরা একটু বইয়ে পড়াশোনা করো, আশা করি কোনো সমস্যা হবে না। জি স্যার, তাহলে কি স্যার লিভ নেব? না, একটু দাঁড়া, আমি সব রোল নাম্বার গুলো করে নিচ্ছি। ও আচ্ছা। আমি নেক্সট ক্লাসটা যদি আগামীকাল নেই, তাহলে রাতে আমি তোমাদের গ্রুপে হলো মেসেজ দিয়ে জানিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। তোমরা বাসায় পড়াশোনা করো, আমি চ্যাপ্টারগুলোর উপর আবার তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, ফিডব্যাক নিব কিছু কিছু টপিকসের উপর, 2-3টা অধ্যায় পড়িয়ে নেই এরপর। অনেকের পাচ্ছি না, 1380-37 অনেকের রোল নাম্বার এখনো পাচ্ছি না। ব্র্যাকেটে তোমার রোল নাম্বার গুলো দিয়ে দাও। পেয়েছি। আরাফাত আলী শুনতে পাচ্ছ? আরাফাত আলী, আরাফাত আলী শুনতে পাচ্ছ? জি স্যার। তোমার রোল জি নাম্বার, স্যার, শুনতে পাচ্ছি। রোল নাম্বার বলেছো? রোল নাম্বার 127373 স্যার। 127373। 127373। হ্যাঁ, তোমারটা দিয়েছি, শিয়াবেরটা দিয়েছি, নিসাবের দিয়েছি, শিমুল দিয়েছি। আচ্ছা, আমরা তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি। তোমরা একটু পড়াশোনা করো, পড়াশোনা করার পর যেখানে যে টপিকসটা তোমাদের বুঝতে সমস্যা হয়, আমরা নেক্সট ক্লাসে আগে প্রিভিয়াস যে ক্লাস ছিল এটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আবার নতুন ক্লাস যে নতুন যে আমার টপিকসটা আছে সেই টপিকস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্যার ক্লাস কি কালকে করবেন আবার? হ্যাঁ, আমি যদি আগামীকাল করি তাহলে আজকে রাতে জানিয়ে দেবো তোমাদের। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর যারা অ্যাটেন্ড হয়নি, খুব অল্প সংখ্যক আজকে পার্টিসিপেন্ট, মাত্র 14 ইন দ্য মিটিং এ আছেন 10 জন, 13 জন ছিল সর্বোচ্চ। আমি চাই যে 100% উপস্থিতি রাখতে, কারণ এর উপরে অ্যাসেস করে আমি কিন্তু তোমাদের টিসিপিসি মার্কস পাঠাবো। আর এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না। আমি এই রেকর্ডটা যে আলোচনাগুলো করছি এগুলো, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে এরপর হলো তোমার 18 তারিখ থেকে তোমাদের তাত্ত্বিক পরীক্ষার সম্ভাব্য ডেট রয়েছে। স্যার রুটিন কবে দেবে? স্যার রুটিন না দিলে কেমনে কি করব? না, রুটিন অবশ্যই দেবে, একটু ভেবে চিন্তেই দেবে। তোমার ধরো রুটিন অবশ্যই দেবে, এই মাসের শেষের দিকে হয়তো রুটিন দিয়ে দেবে। ঠিক আছে, থাকো, আজান দিচ্ছে। হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করলাম। ওকে স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।